হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্প বাই মৌসুমী হাসান এর চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পড়ে শোনাচ্ছি বিখ্যাত ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৌরাণিক 3টি উপন্যাস। এর প্রথম উপন্যাস শকুন্তলা। তবে চলুন আজকে শকুন্তলার প্রথম পর্ব শোনা যাক। অরণ্যের নিস্তব্ধতা খান খান হয়ে ভেঙে যাচ্ছে বহু মানুষের কোলাহলে। রথের ঘর শব্দ, অস্ত্রের ঝনৎকার আর হর্ষের হেরসার সঙ্গে মিশেছে ভয়ার্ত পশু ও পাখিদের আর্তরব। যেন বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে আসছে ঝড়। সদল বলে রাজা দুষ্মন্ত এসেছেন শিকারের অভিযানে। রাজা দুষ্মন্ত এই সসাগরা পৃথিবীর প্রথম 4টি খণ্ড এবং নানান দ্বীপ ও উপদ্বীপের অধিপতি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যমন ও শ্লেষ্য জাতি সমাকীর্ণ তার রাজ্যে ন্যায় ও শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠিত। তার সুশাসনে এমনকি মেঘের দলও যথাসময়ে বাড়ি বর্ষণ করে। শস্য সকলতি সুরস এবং ধরাতল অসংখ্য প্রকার রত্ন ও পশু যুদ্ধে পরিপূর্ণ। মহীপাল দুষ্মন্তের তুল্য বীর পুরুষ এ ধরনীতে তো আর কেহই নেই, দেবতাদের মধ্যেও দুর্লভ। রাজা দুষ্মন্ত এখন ঠিক যৌবন ও পৌরত্বের মধ্যে সীমায় রয়েছেন, কিন্তু তার অনিদ্য দেহক্রান্তি এবং তেজ ও কোমলতা মিশ্রিত মুখমণ্ডলের জন্য তাকে এখনো পূর্ণ তারুণ্যের প্রতীক বলে মনে হয়। রাজা চান তার রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত থাকুক, কিন্তু শান্তির সময় বীর পুরুষদের পক্ষে বড়ই অস্বস্তিকর। তাদের প্রতিপক্ষ বা শত্রু না থাকলেও তিনি মাঝে মাঝে অস্থির হয়ে ওঠেন, বাহু দুটি ছটপট করে অস্ত্র চালনার জন্য। সেই সময় তিনি বেরিয়ে পড়েন অরণ্য মৃগরায়। শিকারে তিনি যেমনই পারঙ্গম তেমনই নিষ্ঠুর। 1-8টি পশু বধ করে তার আশ মেটে না। অরণ্যে এলেই তার রাজপ্রাসাদের বিলাসবহুল জীবনের আলস্যের ভাব সম্পূর্ণ কেটে যায়। কোনো পলায়মান পশুর পশ্চাতে দাবমানের অবস্থায় তিনি তীব্র উত্তেজনা অনুভব করেন এবং সেই জন্যই সবসময় তিনি তার রথকে চালিত রাখতে চান। ধনুর্বাণ এবং বর্ষা যেন তার 2 হাতে সমানভাবে চলে এবং বাঘ বা সিংহের মতো কোনো হিংস্র প্রাণীকেই খুব কাছাকাছি দেখলে রথ থেকে নেমে খড়গড়ের আঘাতে তাদের বিনাশ করেন। পশুরাও যেন চিনে গেছে রাজা দুষ্মন্তকে। দূর থেকে তার সুবর্ণপ্রভ রথ দেখতে পেলেই বনের সমস্ত পশু ঊর্ধ্বশ্বাসে চতুর্দিকে পলায়। একটি কৃষ্ণসার মৃগকে অনুসরণ করে রাজা দুষ্মন্তের রথ তার সেনাবাহিনীকে অনেকখানি পিছনে ফেলে চলে এসেছেন গহন বনে। হরিণটি গতিবেগে রাজার রথের হর্ষদের অনায়াসে হারিয়ে দেয়। সে তার গ্রীবা বাঁকিয়ে মাঝে মাঝে রথটিকে দেখে নিচ্ছে আর ছুটছে, যাতে তীর এসে না লাগে। তাই তার শরীরের পেছনের অংশটি কুঁকড়ে এনেছে সামনের দিকে। রাজা তাকে তাড়া করবার আগে হরিণটি সদ্য একগুচ্ছ ঘাস ছিঁড়ে মুখে দিয়েছিল। এখন তার মুখ থেকে সেই ঘাস খসে পড়ছে একটু একটু করে। তার পায়ের খুর প্রতিবার মাটিতে এত সামান্য স্পর্শ করে লাফিয়ে উঠছে যেন মনে হয় সে দৌড়াচ্ছে শূন্য পথেই। ধনুকে বাণ জুড়ে সেই কৃষ্ণসার মৃগটিকে স্থির দৃষ্টিতে রেখে রাজা দাঁড়িয়ে আছেন রথের ওপর। বাণ ছোড়ার ঠিক মুহূর্তকে তিনি পাচ্ছেন না, তার সর্বাঙ্গ টান টান। রথের সারথি বলল, মহারাজ, উদ্ধত কার্মুক, আপনাকে দেখে আমি যেন পিনাক পানি শিবকে প্রত্যক্ষ করছি। রাজা বললেন, সারথি, মাঝে মাঝে আমি মৃগটিকে দেখতে পাচ্ছি না কেন বলো তো? সারথি বলল, আয়ুষ্মান, জমিটা অসমতল, এখানে বলগা ছেড়ে রথ চালানো যায় না। হরিণটির তো সেরকম কোনো অসুবিধেই নেই, তবে এবার আমরা সমতল জায়গায় এসে পড়েছি।
এখন আর হরিণটার নাগাল পেতে কোনো অসুবিধে হবে না। রাজা বললেন, দেখি এবার ছোটাও তো তোমার ঘোড়াগুলো। সারথি সোজা হয়ে বসে বলগার রাশ ছেড়ে দিয়ে বলল, এবার দেখুন তাহলে মহারাজ, দেখবেন ঘোড়াগুলোকে ওদের শরীরের সামনের দিকগুলো কেমন লম্বা হয়ে গেছে। দেখুন ওদের কেশর একটুও কাঁপছে না, কানগুলো খাড়া, ওদের পায়ের ধুলোর পেছনে মেঘের সৃষ্টি হচ্ছে। হরিণটার কাছে হেরে যাবার অপমান ওরা সহ্য করতে পারছে না। এগুলি রাজা দুষ্মন্তর প্রিয় হর্ষ। সামান্য একটি হরিণকে তার রথ ছুটে পারবে না, এটা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। এ হরিণ তো মায়া হরিণ নয়। যাই হোক, এবার তিনি সন্তুষ্ট হলেন। ঘোড়াগুলো সত্যই ছুটছে দারুণ। রাজা তারিফ করে বললেন, সত্যি সূর্যদেব আর ইন্দ্রের হর্ষকে ওরা গতিবেগ হার মানিয়ে দিয়েছে। এবার দূরে যে ছোট ছোট জিনিসগুলো দেখছি তা যেন পর মুহূর্তে বড় হয়ে যাচ্ছে। বাঁকা জিনিসগুলো মনে হচ্ছে সোজা, ছাড়া ছাড়া জিনিসগুলো মনে হচ্ছে যেন গায়ে গায়ে লাগা। পাশের জিনিস, দূরের জিনিস, সবই যেন একাকার। হরিণটিকে এবার নিশানার মধ্যে পেয়ে রাজা ধনুক উদ্ধত করে বললেন, এই দেখো, এবার আমি ওকে মারছি। ঠিক তখনই কারা যেন চিৎকার করে বলে উঠল, মহারাজ মহারাজ, মারবেন না মারবেন না, এ আশ্রমের হরিণ। সারথি সঙ্গে সঙ্গে রথের রাশ সংযুক্ত করে বলল, মহারাজ, কৃষ্ণসার মিক আর আপনার মাঝখানে সাধুরা এসে পড়েছেন। মহারাজ বলেন, থামাও থামাও, ঘোড়াদের থামাও। সারথি ততক্ষণ রথ থামিয়ে ফেলেছে। ঠিক সামনেই দেখা গেল দুজন সঙ্গী সমেত একজন জটাজুটধারী তপস্বী। ওদের হাতে গোছা গোছা কাঠ। তপস্বী হাত উঁচু করে বললেন, তুলোর পাজায় আগুন দেবার মতো এই হরিণের কোমল দেহে তীর ছুড়বেন না মহারাজ। আপনার তীর বজ্র কঠিন এবং ক্ষীণজীবী মৃগ শিশুদের ওপর তা প্রয়োগ করবেন না। সংবরণ করুন আপনার অস্ত্র। মহারাজ, বিপন্নদের রক্ষা করার জন্যই আপনার অস্ত্রের উপযোগিতা, নিরীহ নির্দোষদের আঘাত করবার জন্য তো নয়। রাজা তীর ধনুক নিচু করলেন। তপস্বী তখন রাজাকে আশীর্বাদ করে বললেন, এই তো আপনার বংশের যোগ্য কাজ, পুরো বংশের জন্ম আপনার। আপনি তো মহান এবং উদার হবেনই। আশীর্বাদ করি আপনার সর্বগুণান্বিত পুত্র লাভ হোক এবং আপনার সেই পুত্র সমগ্র ভুবনের একচ্ছত্র অধিপতি হোক। মাথা নিচু করে বিনীতভাবে আশীর্বাদ গ্রহণ করে রাজা প্রশ্ন করলেন, আপনারা কারা? কোথায় আপনাদের বসতি এবং এই নিবিড় অরণ্যের মধ্যে কোথায় বা চলেছেন? তপস্বী বললেন, আমরা আশ্রমবাসী, যজ্ঞের কাষ্ঠ সংগ্রহে বেরিয়েছি। এই তো কাছেই মালিনী নদী, তার তীরে মহর্ষি কর্ণের আশ্রম। আপনি সেই আশ্রম কখনো দেখেননি? রাজা মাথা নেড়ে জানালেন যে তিনি এদিকে কখনোই আসেননি আগে। তপস্বী তখন বললেন, হে রাজন, তাহলে আপনি আমাদের তপবনে এসে একটু বিশ্রাম করুন। আপনি আমাদের অতিথি হন। আপনার শাসনের গুণে আমাদের যজ্ঞ নির্বিঘ্ন হয়েছে। আপনি বীর, কত যুদ্ধে ক্ষত বিক্ষত আপনার বাহু, তার সুফল আমরা কতখানি ভোগ করছি, আপনি নিজের চোখে একবার দেখে যান। রাজা ঈষৎ চিন্তা করে বললেন, কুলপতি কর্ণের সঙ্গে একবার দেখা করে তার প্রীতি আমার শ্রদ্ধা নিবেদন করে আসা উচিত। তিনি আশ্রমে আছেন তো? তপস্বী বললেন, না মহারাজ, তিনি সৌম্যতীর্থে গিয়েছেন, তবে তার কন্যা শকুন্তলা রয়েছেন আশ্রমে। সেই কন্যার উপরই এখন আশ্রমের অতিথির পরিচর্যার ভার। রাজা বললেন, তবে তার কাছেই যাই, তিনি মহর্ষি কর্ণকে আমার শ্রদ্ধার্ঘ্য পৌঁছিয়ে দেবেন। তপস্বী বললেন, আপনি এই দিক দিয়ে সোজা চলে যান মহারাজ, আমরা স্বামীর সংগ্রহ করে খানিক পরেই আসছি। রাজা সারথীকে বললেন, ঘোড়া ছুটাও, চলো পূর্ণ তপবন দর্শন করে আমরা নিজেরাও পবিত্র হয়ে আসি। রথ আবার ছুটতে লাগলো। একই অরণ্যের মধ্যে হলেও স্পষ্ট বোঝা যায় এখানকার পরিবেশ অন্যরকম। বৃক্ষগুলি সারবদ্ধ, সুঠাম ও সুন্দর। বাতাসে কেমন যেন দিব্য গন্ধ। পাখিদের স্বর এখানে যেন বেশি সুমিষ্ট।
রাজা বললেন, কেউ না বলে দিলেও বোঝা যায় এই জায়গাটাই তপবন। সারথি জিজ্ঞাসা করলেন, কি করে বুঝলেন মহারাজ? রাজা বললেন, দেখো, শুক পাখিদের কোটর থেকে ঝরে পড়ছে নিবার ধান গাছের নিচে। ওই যে মসৃণ পাথর খণ্ডগুলো দেখছো, ওখানে ঋষিরা প্রতিনিয়ত ইঙ্গুতি ফল ভাঙেন বলে ওগুলি অত মসৃণ হয়েছে। দেখো, হরিণরা আমার রথ দেখে দৌড়ে পালাচ্ছে না, সরল চোখে চেয়ে আছে। ওরা বোধহয় হিংসার কথা জানেই না। আর এই দেখো, এই পথে আশ্রমবাসীরা স্নানের ঘাটে যান। তাদের বলকলের প্রান্ত থেকে ঝরে পড়া জলের ধারায় চিহ্নিত হয়েছে এই পথ। এখানকার বাতাসে নিঃশ্বাস নিতেও আমার আনন্দ হচ্ছে। সারথি, রথ থামাও, আমি এখানেই নামবো। আর বেশি দূর গেলে রথের চাকার শব্দে তপবনবাসীদের ব্যাঘাত হবে। সারথি রথ থামিয়ে দিল সেখানে। রাজা রথ থেকে অবতরণ করে কয়েক পা এগিয়ে গেলেন। তারপর আবার থেমে গিয়ে বললেন, এত সব অস্ত্রশস্ত্র, কবচ, অলঙ্কার নিয়ে তপবন প্রবেশ করা উচিত নয়। যুদ্ধাভ্যাস যেখানে মানায় না। একে একে সেসব খুলে রথের ওপর রেখে রাজা বললেন, যতক্ষণ আমি না ফিরি ততক্ষণ অপেক্ষা করো এখানে। অশ্বগুলি ক্লান্ত হয়েছে, তুমি বরং ওদের পিঠ জল দিয়ে ভিজিয়ে দাও। এখন খানিক দূরে রাজা দেখতে পেলেন আশ্রমের দ্বার। বিনীত ভঙ্গিতে ভেতরে প্রবেশ করে রাজা প্রথম কাউকেই দেখতে পেলেন না কোথাও। শান্ত পরিবেশ, এরকম জায়গাতে এলে মন প্রসন্ন হয়। তবু রাজার দক্ষিণ বাহু হঠাৎ কেঁপে উঠল। তিনি বিস্মিত হলেন। এই লক্ষণ তো কামনা সূচক। তিনি ভোগী, ভোগ তার সঙ্গ ছাড়ে না। কিন্তু এরকম জায়গায় কামনা মেটাবার সম্ভাবনা কোথায়? তারপরে তিনি ভাবলেন, কে জানে, ভবিতব্যের কথা কে বলতে পারে? ভবিতব্যের দ্বার সবসময় উন্মুক্ত। সঙ্গে সঙ্গে তিনি শুনতে পেলেন অদূরে একটি ঝোপের আড়ালে একটি সুমিষ্ট নারী কণ্ঠ বলে উঠল, এদিকে, এদিকে আয়। রাজা একটু চমকে উঠলেন। কৌতূহলী হয়ে তিনি এগিয়ে গেলেন সেদিকে। আড়াল থেকে তিনি দেখলেন কয়েকজন তপস্বী কন্যা জলের কলসি কাঁখে নিয়ে এগিয়ে আসছে, আর মাঝে মাঝে নিচু হয়ে জল দিচ্ছে চারা গাছের গোড়ায়। তাদের অঙ্গে বলকলের সাজ, গুচ্ছ গুচ্ছ চুল পিঠের উপরে ছড়ানো। তাদের চলার গতিতেও যেন নৃত্য ছন্দ। সেই বালিকাদের রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন রাজা। দেশ বিদেশ থেকে খুঁজে খুঁজে অতিশয় সুন্দরী রমণীদের আনা হয়েছে রাজ অন্তপুরে। কিন্তু সেই রূপসীরা যেন এই আশ্রম কন্যাদের নখেরও যোগ্য নয়। যেন দুর্লভ সব বৃক্ষে সজ্জিত রাজার উদ্যান সৌন্দর্যে হেরে গেল এই এখনকার বনলতার কাছে। কর্ণমুনির কন্যা শকুন্তলা প্রতিদিন বিকালবেলায় তার দুই সখী অনসূয়া আর পিয়ংবদাকে সঙ্গে নিয়ে গাছে জল দেয়। এই সময় সূর্যের আলো সবচেয়ে গাঢ় হয়ে আসে। পাখিদের কণ্ঠে শোনা যায় ঘরে ফেরার ডাক। শকুন্তলা সখীদের ডেকে বলল, এগিয়ে আয়, এদিকে এখনো জল সিঞ্চন করা বাকি আছে। অনসূয়া বলল, ওলো শকুন্তলা, আমার মনে হয় কর্ণ তোকে যতখানি ভালোবাসেন তার চেয়েও ভালোবাসেন এই আশ্রমের গাছগুলো। নইলে নবমল্লিকার ফুলের মতন এমন কোমল শরীর তোর, আর সেই তোকে কিনা তিনি গাছে জল দেবার মতন খাটুনির কাজে ভার দিয়েছেন। শকুন্তলা বলল, আহা, কোমল শরীর আবার কি, তোরা পারিস, আর আমি পারি না? তাছাড়া বাবা বলেছেন বলেই তো নয়, এই গাছগুলো যে আমি আমার নিজের ভাই বোনেদের মতো ভালোবাসি। কুঞ্জের আড়াল থেকে সব কিছুই দেখছেন এবং শুনছেন রাজা দুষ্মন্ত। তিনি ভাবলেন, ও, এই মেয়েটি তাহলে সেই কর্ণদুহিতা। এমন একটি অপরূপ লাবণ্যবতী কন্যাকে তিনি এমনভাবে আশ্রমে কাজ করানো মোটেই উচিত হয়নি। মান্যবর কর্ণ ঋষি এটা সুবিবেচনার পরিচয় দেননি। প্রকৃতি যে রমণীকে এমন সুন্দরভাবে গড়ে তুলেছেন, তাকে কি তিনি তপস্বিনী সাজিয়ে রাখতে চান? নীল পদ্ম পাতা দিয়ে কি শমী গাছের লতা ছেদন করা যায়? রাজা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন শকুন্তলার মুখের দিকে। মেয়ে তিনটি তো জানে না যে খুব কাছে থেকে দাঁড়িয়ে কোনো পুরুষ তাদের দেখেছে। তাই তারা কাজের ফাঁকে ফাঁকে নানা রকম রঙ্গরসিকতা করতে লাগল।
শকুন্তলা একটা গাছে জল দেওয়ার পর সোজা হয়ে দাঁড়িয়ে অনসূয়াকে বলল, প্রিয়ঙ্গদা, আজ আমার বলকল বড্ড আট হয়ে বেঁধে দিয়েছে, একটু আলগা করে দে তো সখী। অনসূয়া বলল, দাঁড়া দিচ্ছি। প্রিয়ঙ্গদা মুচকি এসে বলল, আমি মোটেও আট করে বাঁধিনি, তোর যৌবনে এর জন্য দায়ী। সখী, যৌবন যে তোর দুই স্তন্যকে উপচে দিচ্ছে। নেপথ্যে দাঁড়িয়ে রাজা মনে মনে বললেন, এই রমণীয় দেহ তো বলকলের পোশাক ধারণ করবার জন্য নয়। অবশ্যই তাতেও একে খুব ভালো মানিয়েছে। পদ্মের চারপাশে শ্যামলিমা থাকলে তাকে বেশি সুন্দর দেখায়। চাঁদের বুকে যে কলঙ্ক রেখা, তা যেন চাঁদের শোভা আরও বাড়িয়ে দেয়। খাঁটি রূপসী, তাদের অঙ্গে যে কোনো জিনিসই অলংকার হয়ে যায়। বলকল সজ্জায় যেন শকুন্তলাকে আরো বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। শকুন্তলা সখীদের বলল, দেখ দেখ, ওই বকুল গাছের নতুন পল্লবগুলো যেন ঠিক ওর আঙ্গুল। বাতাসে ওগুলো নড়ছে, আর আমার মনে হচ্ছে ঠিক যেন হাতছানি দিয়ে আমায় কাছে ডাকছে। যাই, ওকে একটু আদর করে দিয়ে আসি। প্রিয়ঙ্গদা বলল, এখানে একটু দাঁড়াতো শকুন্তলা, একটু ভালো করে দেখি। তুই পাশে দাঁড়ালে মনে হয় ওই বকুল গাছটা যেন কোনো লতার সঙ্গে বিয়ে হয়েছে। শকুন্তলা বলল, তুই এত সুন্দর কথা বলিস, তোর নামটা সার্থক। এমন সহজ সাবলীল অবস্থায় রাজা দুষ্মন্ত এরকম রূপসী কুমারীদের আগে কখনো দেখেননি। তিনি রাজা, এজন্য তার সামনে এলে সকলের ব্যবহার বদলে যায়। ভোগের জন্য নারীর অভাব নেই তার, কিন্তু সেই সব রমণীরা তো কেউ কখনোই এমন অসংকোচ সরলতার কথা বলে না তার কাছে। অবশ্য এমনভাবে লুকিয়ে লুকিয়ে নারীদের অবলোকন করার কোনো সুযোগ বা প্রয়োজনও তার জীবনে আগে কখনো আসেনি। শকুন্তলার কথা তিনি শুনেছেন ঠিক যেন তৃষ্ণার্তের ভঙ্গিতে। রাজপ্রসাদে সোনা বা রূপার পাত্রে যিনি প্রতিনিয়ত সুরা ও শরবত পান করেন, তিনি যেন এই প্রথম দেখলেন কোনো নির্জন পাহাড় তলিতে এক ঝর্ণার স্ফটিক স্বচ্ছ জল। রাজা মনে মনে বললেন, ওই প্রিয়ঙ্গদা নামের মেয়েটি শুধু প্রিয় কথাই বলে না, সত্যি কথাও বলে। শকুন্তলা সত্যিই যেন এক বনলতা। ওর অধরে বর্ণ কিশলয়ের মতন রক্তিম, বাহু দুটি ঠিক যেন দুটি কোমল শাখা, আর ওর সর্ব অঙ্গে ফুটে আছে ফুলের মতন মনোহরণী যৌবন। এই তপবনে প্রতিটি বৃক্ষই যেন শকুন্তলার চেনা, প্রত্যেকের সঙ্গে তার আলাদা আলাদা সম্পর্ক। এরা কেউ তার ভাই, কেউ বোন, কেউ বন্ধু, এমনকি এদের বিয়ে দেবার ব্যবস্থাও সে করে। একটি আম গাছের গায়ে সে জড়িয়ে দিয়েছে বনমল্লিকা, ওই হলো তাদের বিয়ে। এই নবমল্লিকা লতার নাম শকুন্তলা রেখেছে বনজ্যোৎস্না। তো আজকে শুনলেন উপন্যাসটি, কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। আমরা আমাদের চ্যানেলে নিয়মিত নতুন নতুন গল্প দিয়ে আসছি, আর আপনাদের যদি কোনো নতুন গল্প শুনতে চান বা উপন্যাস শুনতে চান, অবশ্যই তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা তা পড়ে শোনানোর চেষ্টা করব। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন সব সময়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের লোকদেরকে ভালো রাখবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।